গুলোর গল্পের আসরে আজকের গল্প বদন চৌধুরীর শোকসভা লিখেছেন পরশুরাম। গল্প পাঠে গুলু মানে আমি মনতোষ। বদনচন্দ্র চৌধুরী একজন নবাগত নারকী, সম্প্রতি রৌরবে ভর্তি হয়েছেন। যমরাজ আজ নরক পরিদর্শন করে বেড়াচ্ছেন। তাকে দেখে বদন হাত জোড় করে উবুড় হয়ে শুয়ে পড়লেন। যম বললেন, কে চাই তোমার? আগে 2 ঘন্টার জন্য ছুটি। ছুটি? কবে এসেছো এখানে? আজ 1 মাস হলো। এর মধ্যে ছুটি কেন? ছুটি নিয়ে কি করবে? আগে একবার মর্তলোকে যেতে চাই। আজ বিকেলে 5টার সময় ইউনিভার্সিটি ইনস্টিটিউটে আমার জন্য শোক সভা হবে। বড্ড ইচ্ছে করছে একবার দেখে আসি। যমালয়ের নিবন্ধক অর্থাৎ রেজিস্ট্রার চিত্রগুপ্ত কাছেই ছিলেন। যম তাকে প্রশ্ন করলেন, এই প্রেতটার প্রাক্তন কর্ম কি? চিত্রগুপ্ত বলেন, এর পূর্ব নাম বদনচন্দ্র চৌধুরী। পেশা ছিল ওকালতি, তেজারতি আর নানা রকমের ব্যবসা। প্রায় 10 বছর কর্পোরেশনের কাউন্সিলর আর 5 বছর বিধানসভার সদস্য ছিল। 1 মাস হলো এখানে এসেছে। হরেক রকম বজ্জাতের জন্যে 1000 বছর নরকবাসের দণ্ড পেয়েছে। এখন রৌরব নরকে গ বিভাগে আছে। বর্তমান আচরণ ভালোই। 1-2 ঘন্টার জন্য ছুটি মঞ্জুর করা যেতে পারে। শোকসভায় ওর বন্ধু আর স্থাবকরা কে কি বলে তা শোনার জন্য আগ্রহ হওয়া ওর পক্ষে স্বাভাবিক। ও খবর পেলে কি করে যে আজ শোকসভা হবে? খবরের অভাব কি ধর্মরাজ? রোজ কত লোক মরছে আর সোজা নরকে চলে আসছে। তাদের কাছ থেকে খবর পেয়েছে মনে হয়। যম আজ্ঞা দিলেন, বেশ, 2 ঘন্টার জন্য ওকে ছেড়ে দাও। সঙ্গে যেন একজন প্রহরী থাকে। চিত্রগুপ্ত হাঁক দিয়ে বললেন, ও হে কাকজঙ্গ, তুমি এই পাপের সঙ্গে মর্তলোকে যাও। দেখো যেন নতুন পাপ কিছু না করে। ঠিক 2 ঘন্টা পরেই ফেরত আনবে। যে আজ্ঞে বলে যমদূত কাকজঙ্গ বদন চৌধুরীর হাত ধরে যমালয় থেকে বেরিয়ে গেল। অনন্তর যমরাজ অন্য এক মহলে এলেন। তাকে দেখে ঘনশ্যাম ঘোষাল কৃতাঞ্জলি কুটে দণ্ডবত হলেন। যম বললেন, তোমার আবার কি চাই? আগে 2 ঘন্টার জন্য ছুটি। একবার মর্তলোকে যেতে চাচ্ছি। তোমারও শোকসভা হবে নাকি? এখানে এসেছো কবে? আগে 2 বছর হলো এখানে এসেছি। রৌরবে থ বিভাগে আছি। আমার জন্য কেউ শোকসভা করেনি প্রভু। বন্ধুরা বড়ই নেমক হারাম। আমার মৃত্যুর পর আমারই কালকেতু কাগজে মোটে 8 কলম চেপেছিল। একটা ভালো ছবি পর্যন্ত দেয়নি। বদন চৌধুরী আমার বন্ধু ছিলেন। তাঁর শোকসভায় যাবার জন্য ছুটি চাচ্ছি। চিত্রগুপ্ত তার খাতা দেখে বললেন, তুমি হচ্ছে পাজি প্রেত। যমালয়ে এসব মিছে কথা বলছো। তোমার কাগজে তো চিরকাল বদন চৌধুরীকে গালাগালি দিয়েছ। আগে সম্পাদকের কঠোর কর্তব্য হিসেবে তা করতে হয়েছে। কিন্তু আগে বদনের সঙ্গে আমার খুব হৃদ্যতা ছিল। পরে মনান্তর হয়। এখন মরণের পর শত্রুতার অবসান হয়েছে। মরণান্তানি বৈরানি। আমরা আবার বন্ধু হয়ে গেছি। যম চিত্রগুপ্তকে বললেন, যাকে 2 ঘন্টার জন্য কেউ ছেড়ে দিতে পারো। সঙ্গে যেন একটা প্রহরী থাকে। চিত্রগুপ্তর আদেশে যমদূত ভৃঙ্গরোল ঘনশ্যামের সঙ্গে গেল। পরলোকগত বদন চৌধুরীর শোকসভায় প্রচুর লোক সমাগম হয়েছে।
বেদির ওপরে আছেন সভাপতি অবসরপ্রাপ্ত জেলা জজ রায়বাহাদুর গোবর্ধন মিত্র। তার ডান পাশে আছেন প্রধান বক্তা প্রবীণ অধ্যাপক আঙ্গিরস গাঙ্গুলি। বাঁ পাশে আছেন বদনের বন্ধু ও সভার আয়োজক ব্যারিস্টার কোকিল সেন। আরো কয়েকজন গণ্যমান্য লোক কাছেই বসেছেন। বক্তাদের জন্য দুটো মাইক্রোফোন খাড়া হয়ে আছে এবং সবার বিভিন্ন স্থানে গোটা কতক লাউড স্পিকার বসানো হয়েছে। বদন চৌধুরী তার রক্ষী যমদূতের সঙ্গে বেদির ওপরেই দাঁড়িয়ে আছেন। ঘনশ্যাম ঘোষালকে দেখে বললেন, এই, তুমি কি মতলবে এখানে এসেছো? সভা পণ্ড করতে চাও নাকি? ঘনশ্যাম বলেন, আরে না না, পণ্ড করবো কেন? তুমি হলে আমার পুরনো বন্ধু। তোমার গুণকীর্তন শুনে প্রাণটা ঠান্ডা করতে এসেছি। যমরাজ আজ খুব সদয় দেখছি, দুটো নারুকে ছুটি দিয়েছেন। প্রধান বক্তা আঙ্গিরস গাঙ্গুলির পেছনে বদন চৌধুরী আর সভাপতি গোবর্ধন মিত্রের পেছনে ঘনশ্যাম ঘোষাল দাঁড়ালেন। দুই যমদূত নিজের নিজের বন্দির কাঁধে হাত দিয়ে রইল। সভার কোনো লোক এই চারজনের অস্তিত্ব কিন্তু টের পেল না। প্রথমে শ্রীযুক্তা ভূপালী বসুর পরিচালনায় সঙ্গীত হলো। আজি স্মরণ করি পুণ্যচরিত বদনচন্দ্র চৌধুরীর, সেই স্বর্গত রাজর্ষির লোকমান্য অগ্রগণ্য কর্মযোগী ধর্মবীর ইত্যাদি ইত্যাদি। গান থামলে বাঁশি আর মাদলের করুণ সঙ্গত সহযোগে কুমারী লুলু চ্যাটার্জি একটি সময়োচিত শোক নৃত্য নাচলেন। তারপর সভাপতির আজ্ঞাক্রমে অধ্যাপক আঙ্গিরস গাঙ্গুলি মৃত মহাত্মার কীর্তিকথা সবিস্তারে বলতে লাগলেন। আজ যা স্মৃতি তর্পণের জন্য আমরা এখানে এসেছি, তিনি আমাদের শোক সাগরে নিমজ্জিত করে দিব্যধামে চলে গেছেন। কিন্তু আমি স্পষ্ট অনুভব করছি যে তাঁর আত্মা এই সভায় উপস্থিত থেকে আমাদের শ্রদ্ধাঞ্জলি গ্রহণ করছেন। স্বর্গত বদনচন্দ্র চৌধুরী আকারে, চরিত্রে, কর্মে, ধর্মে এক লোকোত্তর মহিয়ান পুরুষ ছিলেন। তাঁর এই তৈলচিত্রের দিকে চেয়ে দেখুন, কি বিরাট সৌম্য মূর্তি, নিবিড় ঘনবর্ণ শাল প্রাংশু, বিশাল বপু, পদ্মপলাশ নেত্র, আবক্ষলম্বিত শ্বশ্রু। তিনি একাধারে কর্মযোগী, ধর্মযোগী আর জ্ঞানযোগী ছিলেন। যেমন উপার্জন করেছেন, তেমনি বহুবিধ সৎকার্যে ব্যয়ও করেছেন। এক কথায় তিনি যে একজন খাঁটি রাজর্ষি ছিলেন তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। আশা করি তার উপযুক্ত পুত্রগণ তাদের পুণ্য শ্লোক পিতৃদেবের পদাঙ্ক অনুসরণ করবেন। এইরকম বিস্তর কথা আঙ্গিরস বাবু 1 ঘন্টা ধরে শোনালেন। ঘনশ্যাম জনন্তীকে বললেন, আহা, কানে যেন মধু ঢেলে দিল, নয় হে বদন? তারপর একজন তরুণ কবি একটা গদ্য কবিতা পাঠ করলেন। আকাশের গায়ে সোনালি আঁচল, কিসের দাগোটা? দিব্যরথের টায়ারের কর্ষণ। ওই সড়কে বদনচন্দ্র চৌধুরী দেবযানে গেছেন। কে তার জন্য অপেক্ষা করছে? উর্বশী না আফ্রিদিতে? ইত্যাদি ইত্যাদি। আরো কয়েকজন বক্তৃতা দেওয়ার পর ব্যারিস্টার কোকিল সেন দাঁড়ালেন। পূর্বের বক্তারা যেটুকুনি বাকি রেখেছিলেন তা নিঃশেষে বিবৃত করে ইনি বললেন, আমি প্রস্তাব করছি এই স্বর্গগত মহাপুরুষের একটি মর্মর মূর্তি দেশবন্ধু বা দেশপ্রিয় পার্কে স্থাপন করা হোক এবং তদুদ্দেশ্যে চাঁদা তোলা আর অন্যান্য ব্যবস্থার জন্য অমুক অমুক অমুককে নিয়ে একটা কমিটি গঠন করা হোক। পেছনের বেঞ্চ থেকে একজন শ্রোতা বললেন,
বদন চৌধুরীকে আমরা বিলক্ষণ জানতাম। মরা মানুষের নিন্দে করতে চাই না, কিন্তু তার মূর্তির জন্য আমরা কেউ 1 পয়সা চাঁদা দেব না। সবাই হাততালি হলো, প্রথমে অল্প, যেন ভয়ে ভয়ে, তারপর খুব জোরে। গোলমাল থামলে কোকিল সেন বললেন, আমরা শ্রদ্ধার দান চাই না, মৃত মহাপুরুষের পুত্রগণই সব খরচ দেবেন। বেদির ওপর থেকে একজন আস্তে আস্তে বললেন, হিয়ার হিয়ার। অতঃপর সভাপতি গোবর্ধন মিত্রের বক্তৃতার পালা। জজিয়াতির সময় তিনি লম্বা লম্বা রায় দিয়েছেন। 2-4টে ফাঁসির হুকুমও তার মুখ থেকে বেরিয়েছে, কিন্তু সবাই কিছু বলতে গেলেই তিনি নার্ভাস হয়ে পড়েন। তার বক্তব্য ব্যারিস্টার কোকিল সেনই লিখে দিয়েছেন। গোবর্ধন বাবু দাঁড়িয়ে উঠে তার ভাষণটি পড়বার উপক্রম করছেন, এমন সময় হঠাৎ ঘনশ্যাম তড়াক করে লাফিয়ে তার কাঁধে চড়লেন। যমদূত ভৃঙ্গরোল আটকাতে গেল, কিন্তু ঘনশ্যাম নিমেষের মধ্যে গোবর্ধন বাবুর কানের ভেতর দিয়ে তার মরমে প্রবেশ করলেন। মানুষের শরীরের মধ্যে যেটুকুনি ফাঁক আছে, তাতে একটা আত্মা কোনো গতিকে থাকতে পারে, কিন্তু একসঙ্গে 2টো আত্মার জায়গা নেই। ঘনশ্যাম ঢুকে পড়ায় গোবর্ধন বাবুর নিজের আত্মাটি কোণঠাসা হয়ে গেল। তাকে দাবিয়ে রেখে ঘনশ্যামের প্রেতাত্মা তারস্বরে বক্তৃতা শুরু করলো। ভদ্র মহিলা, ভদ্র মহোদয়গণ, আমার বেশি কিছু বলবার নেই। শেষের বেঞ্চের ওই ভদ্রলোকটি যা বলেছেন তা খুব খাঁটি কথা। বদন চৌধুরীকে আমরা বিলক্ষণ জানতুম। যতদিন বেঁচে ছিল ততদিন সে নিজের ডাক নিজে পিটেছে। এখন সে মরেছে, তবু আমরা রেহাই পাইনি। তার খোসামুদে আত্মীয় স্বজন তাকে দেবতা বানাবার জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু এখন আর ধাপ্পাবাজি চলবে না। বদন স্বর্গে যায়নি, নরকেই গেছে। অমন জোচ্চোর ছেঁচোর হারামজাদা লোক আর হবে না মশাই। কত মক্কেলের সর্বনাশ করেছে। কর্পোরেশনে আর অ্যাসেম্বলিতে থাকতে হাজার হাজার টাকা ঘুষ নিয়েছে। পারমিট আর কালোবাজারে লক্ষ লক্ষ টাকা। বদন চৌধুরী চুপ করে থাকতে পারলেন না। যমদূত কাকজঙ্গকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে তিনি অধ্যাপক আঙ্গিরস গাঙ্গুলির শরীরে ভর করলেন। দ্বিতীয় মাইকটা টেনে নিয়ে চিৎকার করে বললেন, আপনারা বুঝতেই পারছেন যে আমাদের মাননীয় সভাপতি মশাই প্রকৃতিস্থ হয়ে নেই। যে লোকটা পুণ্য শ্লোক রাজশ্রী মদনচন্দ্রের ঘোর শত্রু ছিল, সেই নোটোরিয়াস কাগজি গুন্ডা কালকেতু সম্পাদক ঘনা ঘোষালের প্রেতী সভাপতির ঘাড়ে চেপেছে এবং এই অসহায় গোবেচারা ভদ্রলোকের মুখ দিয়ে অশ্রাব্য কথা বলছে। সভাপতির জবানবন্দিতে ঘনশ্যাম বললেন, একেবারে ডাহা মিথ্যে কথা। সেই বজ্জাত বদনার ভূতি আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক আঙ্গিরস গাঙ্গুলি মশাইকে কাবু করে যা তা বলছে। আঙ্গিরস গাঙ্গুলির মারফত বদন চৌধুরী বললেন, আপনারা কি সেই ব্ল্যাকমেলার শয়তান ঘনা ঘোষালকে ভুলে গেলেন? বেটা টাকা খেয়ে তার কাগজে কালোবাজারি চোরদের প্রশংসা ছাপত, টাকা না পেলে গাল দিত। মন্ত্রীদের ভয় দেখিয়ে সে নিজের ওয়ার্থলেস ছেলে মেয়ে শালা শালিদের জন্য ভালো ভালো চাকরি জোগাড় করেছিল। স্বর্গত মহাত্মা বদন চৌধুরী তাকে ঘুষ দেননি। সেই আগে ঘনা ঘোষালের ভূত আজ নরককুণ্ড থেকে উঠে এসে এখানে কুৎসা রটাচ্ছে। ও দুর্গন্ধে সভা ভরে গেছে, টের পাচ্ছেন না? ভূতের কথায় কান দেবেন না আপনারা। সবাই তুমুল কোলাহল উঠল।
একজন সন্ধ্যা গোছের লোক একটা চেয়ারের উপর দাঁড়িয়ে বলল, ভূত টুত গ্রাহ্য করি না মশাই, আমার নাম রামলাল সিংহি। ভূত আমার সম্বন্ধে শাকসুনি আমার শাশুড়ি। আসল কথা কি জানেন, আমাদের গোবর্ধন বাবু আর আঙ্গিরস বাবু খুব অসহায় লোক, কিন্তু দুজনেই বেশ টেনে এসেছেন। নেশায় চুরে হয়ে বকফিমে করছেন। মদন চৌধুরী মরেছে, সবাই মিলে শোক সভা করছিস, এ বহুত আচ্ছা। তোরা গান শুনবি, নাচ দেখবি, দুটো হাউতাস করবি, বুক চাপড়ে কেঁদে ভাসিয়ে দিবি, উঠবি। আচ্ছা, কিন্তু এ কি কাণ্ড, 2000 লোকের সামনে মাতলামি করছিস? আরে ছে ছে, আমরা যা করি নিজেদের আড্ডায় করি, সবাই দাঁড়িয়ে এমন বেলাল্লাপনা করি না। মশাই, হক কথা বলছি। এই সময় দুই যমদূত গোবর্ধন মিত্র আর আঙ্গিরস গাঙ্গুলির কানে বলল, এড়িয়ে এসো শিক্ষিত, 2 ঘন্টা কাবার হয়েছে। দুই প্রেতাত্মা সুরত করে বেরিয়ে গেল। যমদূতরা তখনই তাদের নিয়ে উধাও হলো। শরীর থেকে প্রেত নিষ্ক্রান্ত হওয়া মাত্র গোবর্ধন বাবু আর আঙ্গিরস বাবু মূর্ছিত হয়ে পড়লেন। ভাগ্যক্রমে একজন ডাক্তার উপস্থিত ছিলেন, তার চেষ্টায় এরা খুব তাড়াতাড়ি চাঙ্গা হয়ে উঠলেন। ডাক্তার বললেন, এই দুটো গ্লাসের শরবত এরা খেয়েছিলেন না? টেস্ট করা দরকার। নিশ্চয়ই কোনো বদলোক ভাং কিংবা ধূত্র মিশিয়ে দিয়েছিল। প্রেততত্ত্ব বিশারদ হারাধন দত্ত ঘাড় নেড়ে বললেন, ও সিদ্ধি গাঁজা ধুতর নয়, মদও নয়, ওসব আমার ঢের পরীক্ষা করা আছে। এ হলো আসল ভৌতিক ব্যাপার মশাই। আজ আপনারা সকরণে দুই প্রেতের ঝগড়া শুনেছেন, এর ফল বড় খারাপ। শুনুন, বাড়ি গিয়ে কানে একটু তুলসী পাতার রস দেবেন। সভা ভেঙে গেল।